শেখ হাসিনা ও কামালকে ফেরাতে তোড়জোড়, সাজার পরোয়ানা সহ ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন করছে প্রসিকিউশন। দিল্লিকে চিঠি দিচ্ছে ঢাকা। দলীয় কার্যক্রম নিষিদ্ধ ও নিবন্ধন স্থগিত থাকায় নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ। ডাচ উপমন্ত্রীর সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা, ভোট হবে উৎসব মুখর। এবার নির্বাচনে ভোটার 13.5 কোটি। গণভোট নিয়ে এখনও নির্দেশনা পায়নি ইসি। পোস্টাল ব্যালট অ্যাপ উদ্বোধন। আনসার বাহিনীর জন্য কেনা হচ্ছে 17। প্রবাসের সময় সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করতে শেখ হাসিনা ও কামালের হাতে সময় মাত্র 29 দিন। তাদের দেশে ফেরাতে ইন্টারপোল রেড নোটিশ জারির আবেদন করবে প্রসিকিউশন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে গ্রেফতারি ও সাজা পরোয়ানাও পাঠানো হবে বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী MH তামিম। শেখ হাসিনার মামলার রায়ের পরদিনও ট্রাইব্যুনাল ঘিরে সেনা, পুলিশ, বিজিবির বাড়তি নিরাপত্তা। রায় দেয়া 3 সদস্যের বেঞ্চ এদিন এজলাসে বসেননি। একটি মামলায় সাক্ষ্য হওয়ার কথা থাকলেও সেটি হয়নি। মঙ্গলবার প্রসিকিউটর গাজী MH তামিম বলেন, রায়ের সত্যায়িত অনুলিপি হাতে পাওয়ার পর জেলা ম্যাজিস্ট্রেট ও চৌধুরী আব্দুল আল মামুনের কাছে পাঠানো হবে। রায়ের বিরুদ্ধে আপিল করতে চাইলে শেখ হাসিনা কামালের হাতে আর মাত্র 29 দিন সময় আছে বলেও জানান তিনি। সারেন্ডার করে অ্যাপিলেট ডিভিশনে অ্যাপিল ফাইল করবেন এবং অ্যাপিলে ওনার এই সকল কথা বলবেন। অ্যাপিলেট ডিভিশন যথার্থ ন্যায় বিচার করবেন দুই পক্ষকে শুনে। সাজাপ্রাপ্ত পলাতক এই 2 আসামিকে দেশে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে গ্রেফতারি ও সাজা পরোয়ানা ইন্টারপোলের কাছে পাঠানো হবে বলেও জানান তামিম। গ্রেফতারি পরোয়ানার কপি সহ রেড নোটিশ জারির আবেদন করা আছে আমাদের আগেই। সেটাকে এখন মডিফাই করে গ্রেফতারি পরোয়ানার বদলে একটা কনভিকশন ওয়ারেন্ট, এই কনভিকশন ওয়ারেন্ট বা সাজার পরোয়ানা মূলে আমরা তার বিরুদ্ধে আরেকটি ইন্টারপোলে নোটিশ জারির জন্য আবেদন করব থ্রু ফরেন মিনিস্ট্রি। শেখ হাসিনার মামলার রায়ে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন নিয়ে পর্যবেক্ষণ দলের বিচারে সহায়ক হবে বলেও মনে করেন তিনি। পাশাপাশি কোন প্রক্রিয়ায় শেখ হাসিনা কামালের সম্পত্তি বাজেয়াপ্ত করে শহীদ ও আহতদের পরিবারকে দেয়া হবে তা সরকার নির্ধারণ করবে বলেও জানান প্রসিকিউটর। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত পাঠাতে ভারতকে চিঠি পাঠাবে পররাষ্ট্র মন্ত্রণালয়। রায়ের কপি নয়, শুধু নোট ভার্বাল পাঠানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। ট্রাইব্যুনালের রায়ের পর আইন ও পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছিলেন, প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে তাদের ফেরত পাঠাতে ভারতকে চিঠি দেবে ঢাকা। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছিল, ওই 2 আসামিকে ফেরত না পাঠালে তা হবে দেশটির অবন্ধু সুলভ আচরণ। যদিও এর আগে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে ঢাকা চিঠি দিলেও এখন পর্যন্ত কোনো জবাব দেয়নি দিল্লি। এদিকে সোমবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিয়ে জানায়, শেখ হাসিনার দণ্ড সম্পর্কে অবহিত ভারত। জুলাই হত্যাযজ্ঞ মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে নজিরবিহীন দৃষ্টান্ত বলছেন রাজনৈতিক বিশ্লেষক ও আইনজীবী। তাদের মতে এই রায় দল হিসেবে আওয়ামী লীগের বিচার করতেও কাজে লাগবে। রাজনীতিবিদদের এর থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান তারা। এছাড়া শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত পাঠানো কঠিন হলেও হাল না ছাড়ার পরামর্শ বিশেষজ্ঞদের। হাসান ওয়ালির প্রতিবেদন। ছাত্র জনতার রোষের মুখে 2024 সালের 5 আগস্ট পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। হেলিকপ্টারে দেশ ছেড়েন শেখ হাসিনা। এরপর তার বিরুদ্ধে হয় কয়েকশো মামলা। 15 মাসের মাথায় মানবতা বিরোধী 4 অপরাধী মৃত্যুদণ্ড ও একটিতে আমৃত্যু কারাদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দ্যাট ইজ সেন্টেন্স অফ ডেথ। মানবতা বিরোধী অপরাধের পর পুরো বিচার প্রক্রিয়াকে স্বচ্ছ ও আন্তর্জাতিক মানের উল্লেখ করে এই সিনিয়র আইনজীবী বলছেন, এই রায় দল হিসেবে আওয়ামী লীগের বিচারেও কাজে লাগবে। আগে আইসিটি যে সমস্ত বিচার কাজ হয়েছে তার তুলনায় অনেক বেশি স্বচ্ছই আমার মনে হয়েছে। শেখ হাসিনার নিজের বিভিন্ন বক্তব্য, যেখানে তিনি বলছেন যে এটা করা তার দায়িত্ব ছিল, এভাবে আন্দোলন দমন করা। তারপরে হলো একজন স্টেট উইটনেসের বক্তব্য, এটা সাক্ষ্য প্রমাণ যথেষ্ট আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী হওয়ার কথা। যখন দলের বিচারের বিষয় আসবে, এই বিচারের ফলাফল নিশ্চয়ই সেখানে উপস্থাপন করা হবে।
শেখ হাসিনার রায়কে নজিরবিহীন দৃষ্টান্ত উল্লেখ করেই রাজনৈতিক বিশ্লেষক বলছেন, জুলাই হত্যাযজ্ঞের পূর্ণাঙ্গ বিচার নিশ্চিতে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আজকের এই রায়টি বাংলাদেশের ইতিহাসে একটা নজিরবিহীন দৃষ্টান্ত হিসাবে প্রমাণিত হয়েছে। যারা ভবিষ্যতে রাজনীতি করবেন তাদের জন্য কিন্তু এখানে বড় একটা ইতিহাসের শিক্ষা। তাদের মধ্যে যদি ঐক্য না থাকে তাহলে কিন্তু এই সিদ্ধান্তটি বা তাকে ফিরিয়ে আনা বা আরও অনেকগুলো কাজ করা একটু চ্যালেঞ্জিং হবে। মৃত্যুদণ্ড হয় ভারত থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা কঠিন হলেও হাল না ছাড়ার পরামর্শ দুই বিশেষজ্ঞেরই। অনেকগুলো দেশেরই নিয়ম আছে যে তারা কাউকে ফেরত দেবে না যদি ফেরত দেওয়ার পরে সে মৃত্যুদণ্ডের মুখোমুখি হয়। ভারতের সাথে বাংলাদেশের অপরাধী প্রত্যাপনের বিষয়ে একটা চুক্তি আছে, সেই চুক্তির আলোকে আইনি প্রক্রিয়া চালানো এবং কূটনৈতিক তৎপরতা চালানো। তাকে বাংলাদেশে ফেরত পাঠাবে এটা আমরা খুব সহজে এটা প্রত্যাশা করলেও ভারত এই কাজটি করবে কিনা আমরা জানি না। জুলাই আন্দোলন দমনে হত্যার উস্কানি, প্ররোচনা ও নির্দেশ দান, সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি এবং জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজের মোট 5 অভিযোগ আনা হয়েছিল শেখ হাসিনার বিরুদ্ধে। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। দিল্লিতে কলম্বো সিকিউরিটি কনক্লেভে যোগ দিতে ভারতে গেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা 6:30টার পর দিল্লিতে পৌঁছান খলিলুর রহমান। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান ভারতের জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবালয়ের কর্মকর্তা। বৃহস্পতিবার দিল্লির হায়দ্রাবাদ হাউসে জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের 7ম সম্মেলন অনুষ্ঠিত হবে। সেদিন সকালে জোটের নিরাপত্তা উপদেষ্টাদের সম্মেলন হবে। ওই দিন বিকেলেই খলিলুর রহমানের ঢাকার উদ্দেশ্যে দিল্লি ছাড়ার কথা রয়েছে। রক্ষী বাহিনীর নির্যাতনের শিকার অনেককে আইনি সহায়তা দিয়েছিলেন ব্যারিস্টার মওদুদ আহমদ। রাজধানীর গুলশানে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে একথা বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর দলটির আরেক নেতা রুহুল কবির রিজভী বলেছেন, দেশ ও জনগণের সঙ্গে বেঈমানির পরিণতি খারাপ হবে। প্রয়াত রাজনীতিবিদ ব্যারিস্টার মওদুদ আহমদ রচিত শেষ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অংশ নেন রাজনৈতিক সহকর্মী, সাংবাদিক সহ বিশিষ্টজনরা। রাজধানীতে গুলশানে একটি হোটেলে আয়োজন করা হয় এই অনুষ্ঠান। আলোচনায় অংশ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমানের সময়ও দুঃশাসন চলেছে। রক্ষী বাহিনীর নির্যাতনের শিকার অনেককে আইনি সহায়তা দিয়েছিলেন ব্যারিস্টার মওদুদ আহমদ। খুলনার শান্তি সেন কমিউনিস্ট নেতা, তার স্ত্রী, তার শ্যালিকা এবং হানুফা বেগম নামে আরেকজন কমিউনিস্ট কর্মীকে রক্ষী বাহিনী গ্রেপ্তার করেছিল। গ্রেফতার করে তাদেরকে 21 দিন চরম নির্যাতন করে রক্ষী বাহিনীর ক্যাম্পে পরে থেকে ঢাকা সেন্ট্রাল জেলে নিয়ে এসেছিল। ব্যারিস্টার মওদুদ আহমেদ সেদিন আছে ইয়াং লয়ার, তিনি হেভিয়াস কর্পাস করে এবং তখন দেবেশ ভট্টাচার্য জজ ছিলেন, তাদেরকে ওই কোর্টে হাজির করে তাদেরকে মুক্ত করার ব্যবস্থা করেছিলেন। বিএনপি মহাসচিব আরও বলেন, বর্তমান অস্থির সময়ে যে রাজনীতিবিদরা পথ দেখাতে পারতেন তাদের মধ্যে মওদুদ আহমদ অন্যতম। এই মুহূর্তে ব্যারিস্টার মওদুদকে আমাদের খুব বেশি দরকার ছিল, কারণ আমরা একটা অস্থিরতার মধ্যে বাস করছি। এই অস্থিরতা থেকে যে মানুষগুলো আমাদেরকে পথ দেখাতে পারতেন, দিশা দেখাতে পারতেন, তাদের মধ্যে ব্যারিস্টার মওদুদ ছিলেন অন্যতম, নিঃসন্দেহে। এদিন দুপুরে বগুড়ায় এক অনুষ্ঠানে যোগ দিয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, দিনের ভোট রাতে করতে শেখ হাসিনা 3000 কোটি টাকা প্রশাসনের কর্তাদের দিয়েছেন। জনগণের সঙ্গে বেইমানির পরিণতি খারাপ হয় বলেও মন্তব্য করেন তিনি। দিনের ভোট রাত্রে এইটি করার জন্য 8000 কোটি টাকা খরচ করেছিলেন শেখ হাসিনা। এর মধ্যে 3000 কোটি টাকা যারা যে সমস্ত প্রশাসনের কর্মকর্তা, পুলিশ, গোয়েন্দা সংস্থা এই কাজের রপ্ত ছিলেন, দিনের ভোট রাত্রে তাদেরকে দিয়েছেন। দেশ ও জনগণের সম্পদ লুট করলে সেই রাজনৈতিক দল জনগণের হতে পারে না বলেও মন্তব্য করেন রুহুল কবির রিজভী। যখন পড়তেন মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনার বিচার নিরপেক্ষ, সুষ্ঠু ও স্বচ্ছ হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। মঙ্গলবার সন্ধ্যায় মিরপুরে প্রীতি সমাবেশে একথা বলেন তিনি। দ্রুত বিচার কার্যকরে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। ক্ষমতায় গেলে দেশকে দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত করার ঘোষণা দেন জামায়াত আমির। রাজধানীর মিরপুরের ইব্রাহিমপুরে সুধী সমাবেশের আয়োজন করে স্থানীয় জামায়াত নেতাকর্মীরা। মঙ্গলবার রাতে এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান।
জুলাই হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় প্রসঙ্গে জামায়াত আমির বলেন, স্বচ্ছ ও নিরপেক্ষ বিচার প্রক্রিয়ায় যে রায় হয়েছে এতে স্বস্তি পাবে স্বজনহারা পরিবারগুলো। দ্রুত বিচার কার্যকরে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। ন্যায় বিচারের দাবি হচ্ছে বিচারের রায় কার্যকর হওয়া। আমরা সরকার এবং বিচার বিভাগের প্রতি আহ্বান জানাবো যে আপনার তার উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করুন। দেশবাসী আপনাদের সাথে আছে, দেশবাসী আপনাদের সাথে থাকবে। আমরা মনে করি এর মধ্য দিয়ে মুসলমানের কান্না কিছু হলেও থামবে ইনশাআল্লাহ। স্বজনহারা পরিবারগুলো সাময়িক কিছু সান্ত্বনা পাবে। তবে আমরা মনে করি এই বিচারের মানদণ্ডেই উত্তীর্ণ হয়েছে, কারণ বিচার ছিল স্পষ্ট, খুলাসা। ক্ষমতায় গেলে দেশের শিক্ষা ব্যবস্থা পুনর্গঠনের প্রত্যয় ব্যক্ত করেন জামায়াত আমির। ভালো জাতি গড়ে তুলতে হলে ভালো একটা শিক্ষা ব্যবস্থা আমাদের লাগবে। কোনো চাঁদাবাজ একজন শিল্পপতির কাছে, একজন ব্যবসায়ীর কাছে গিয়ে এটা বলার সাহস করে না যে হ্যাঁ, এই এলাকায় ব্যবসা করতে হলে আমাদের দিকে চাইতে হবে, আমাদেরকে দেখতে হবে। আমরা এই সমস্ত সন্ত্রাসী চাঁদাবাজদেরকে সমাজ থেকে তাড়াবো, নির্মূল করবো ইনশাআল্লাহ। নির্বাচনে জিতলে জনগণের স্বার্থ রক্ষায় বদ্ধপরিকর থাকার ঘোষণা দেন ডাক্তার শফিকুর রহমান। 15.5 বছরে আমরা বড় মজলুম সংগঠন ছিলাম। আমরা কারো উপর থেকে ব্যক্তিগতভাবে কোনো প্রতিশোধ নেব না। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। প্রধান উপদেষ্টা বলেছেন, আগামী নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর। দলীয় কার্যক্রম নিষিদ্ধ ও ইসি নিবন্ধন স্থগিত করায় অংশ নিতে পারবে না আওয়ামী লীগ। মঙ্গলবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ডক্টর ইউনূসের সঙ্গে নেদারল্যান্ডসের উপমন্ত্রী পাসকালে গোটেন হাউসের সাক্ষাতে একথা জানান তিনি। ফেব্রুয়ারি নির্বাচনে এবার রেকর্ড সংখ্যক নতুন ভোটার ভোট দেবেন বলে আশা ব্যক্ত করেন ডক্টর ইউনূস। বাংলাদেশের নির্বাচন প্রস্তুতির প্রশংসা করেন ডাচ মন্ত্রী। সাক্ষাতে কৃষি, বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, যুব উন্নয়ন এবং তরুণ ও নারী উদ্যোক্তাদের জন্য সামাজিক ব্যবসা তহবিল গঠনের সম্ভাবনা সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে আলোচনা হয়। সদ্য প্রণীত শ্রম আইনের প্রশংসা করে ডাচ মন্ত্রী বলেন, এই আইন ডাচ এবং ইউরোপীয় বিনিয়োগ আকৃষ্ট করতে সহায়ক হবে। ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোটার 12,77,00,000। নারী ভোটার বেড়েছে 4% বেশি। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর ইসি সচিব জানান, গণভোট নিয়ে এখনও কোনো নির্দেশনা দেয়নি সরকার। এদিকে পোস্টাল ব্যালট অ্যাপ উদ্বোধন করে সিইসি বলেন, প্রবাসী ভোটার গণতন্ত্র এবং সুশাসনের জন্য তৈরি করবে সেতুবন্ধন। প্রবাসে থাকা বাংলাদেশি ভোটারদের ভোটাধিকার প্রয়োগের পথ সুগম করতে পোস্টাল ভোট বিডি নামে মোবাইল অ্যাপ চালু করল নির্বাচন কমিশন। প্রবাসে বসে ভোট দিতে চাইলে এই অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারবেন 143টি দেশের প্রবাসী বাংলাদেশিরা। 19 নভেম্বর থেকে 18 ডিসেম্বর পর্যন্ত নিবন্ধন করা যাবে। এছাড়া বাংলাদেশে বসবাসরত নির্বাচনী দায়িত্বে থাকা ব্যক্তি, সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটাররা 19 ডিসেম্বর থেকে 23 ডিসেম্বরের মধ্যে নিবন্ধনের সুযোগ পাবেন। মঙ্গলবার সন্ধ্যায় নির্বাচন কমিশন ভবনে পোস্টাল ভোট বিডি অ্যাপ উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার। এ সময় তিনি বলেন, প্রবাসী ভোটাররা গণতন্ত্র ও সুশাসনের জন্য সেতুবন্ধন তৈরি করবে। প্রবাসী ভোটার গণতন্ত্র ও সুশাসনের জন্য একটা সেতুবন্ধন রচনা করবে। তাদের ভোটের মাধ্যমে গণতন্ত্রের ভিত্তি হবে আরও বিস্তৃত, আরও প্রতিনিধিত্বশীল এবং আরও শক্তিশালী। আমরা একটি নতুন অধ্যায় সূচনা করছি, যেখানে বাংলাদেশের নাগরিকত্ব ভৌগোলিক নয়, বৈশ্বিক। সবার ভোটাধিকার প্রতিষ্ঠায় নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান সিএসি। নির্বাচন কমিশন সবসময় প্রতিশ্রুতিবদ্ধ, ভোটারদের ভোটাধিকার প্রয়োগে কোনো নাগরিক যেন বঞ্চিত না হন। আমরা বিশ্বাস করি ডাক ভোটের এই আধুনিক পদ্ধতি সেই লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর আগে সকালে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। ইসি সচিব জানান, এখনও গণভোট নিয়ে কোনো নির্দেশনা দেয়নি অন্তর্বর্তী সরকার। মোট ভোটারটা হচ্ছে 12,76,95,183। পুরুষের ভোটারদের সংখ্যা হচ্ছে 6,48,14,907। মহিলা ভোটারদের সংখ্যা হচ্ছে 6,28,79,042। হিজড়া 1,234। সেই সঙ্গে অভিযোগ না পাওয়ায় এনসিপি ও বাসদ মার্ক্সবাদী দলকে চূড়ান্ত নিবন্ধন দিয়ে গেজেট প্রকাশ করেছে ইসি। তবে আপত্তি পাওয়ায় আম জনগণ পার্টির ভাগ্য ঝুলে আছে বলেও জানান ইসি সচিব। একটা দায়িত্ব আসছে, অত প্রস্তুত তো আমরা নিজেরা আলোচনা করছি। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা।
নির্বাচন সামনে রেখে 40,000 নয় আরও কম বডি ক্যামেরা কিনবে সরকার। মঙ্গলবার সকালে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে একথা জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ। অর্থ উপদেষ্টা বলেন, বৈঠকে আনসারের জন্য সাশ্রয়ী মূল্যে 17,000 শটগান কেনার এবং চাহিদা থাকায় 1 লাখ পাসপোর্টের অনুমোদন দেওয়া হয়েছে। রোহিঙ্গাদের ক্যাম্পের জন্য অবকাঠামোগত উন্নয়নে বরাদ্দ দেওয়ার পাশাপাশি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের বর্ধিত রানওয়ের বরাদ্দও পুনর্মূল্যায়ন করা হয়েছে। এলসি খোলার ব্যাপারে বাংলাদেশ ব্যাংক আগের চেয়ে নমনীয় উল্লেখ করে রোজার আগে চাল গম আমদানি করা হবে বলে জানান অর্থ উপদেষ্টা। বডি ক্যামেরা শুধু সেন্সিটিভ যেসব জায়গা আছে ওইখানে আমরা সাজেস্ট করেছি। সংখ্যাটা কমবে, আমি কত কমবে এখন বলবো না। প্রায় 17,000 শর্টগান কিনতে হবে আনসার ভিটিপির জন্য। মানে এটা অনেক পুরনো হয়ে গেছিল এবং যেই আমরা দরে পেয়েছি এটা বেশ সাশ্রয়ী মূল্যে। আগের যে ক্রয় তার তুলনায় এটা অত্যন্ত কম্পিটিটিভ প্রায়। এদিকে ভারতের বিপক্ষে জয়কে এফএ কাপ জয়ের চেয়েও বড় অর্জন বলছেন হামজা চৌধুরী। দারুণ জয়ের পর দল নিয়ে স্বপ্ন বড় হয়েছে বাংলার ফুটবলের পোস্টার বয়ের। খুব ভালো লাগছে, আলহামদুলিল্লাহ আমরা ফাইনালি উইন করছি। উই শুড উই হ্যাভ দ্যাট মেন্টালিটি। প্রতিটি জয় আনন্দের। লেস্টার সিটির হয়ে এফএ কাপ জয়ের চেয়েও ভারতের বিপক্ষে জয়ের আনন্দ অনেক বেশি। আমি কোনো শব্দে প্রকাশ করতে পারবো না সেটা। আল্লাহর রহমতে আমরা জিতেছি। দলের সবার চেষ্টায় এই জয় সম্ভব হয়েছে। জাতীয় দলের জার্সিতে খেলে এই জয়ে আমার স্বপ্ন পূরণ হয়েছে। There's 180 million people that we all made happy today, so you can't really compete with that anywhere else. So yeah, it's definitely right up there with the FA Cup win. ঢাকা জাতীয় স্টেডিয়াম মাতিয়ে বাড়তি উচ্ছ্বাস শেখ মুরসালিনের কণ্ঠে। ভারতের বিপক্ষে ম্যাচের একমাত্র গোল স্কোরারের কাছে এই গোল হয়ে থাকবে চিরস্মরণীয়। টিম হোটেলে কেক কেটে জয় উদযাপন করেছে লাল সবুজের প্রতিনিধিরা। মুরসালিনের সাক্ষাৎকার দিয়েছেন এস এম ইকবাল। ভারতকে নাকি হারানো যায় না, কিন্তু 22 বছর পর ঠিকই কিন্তু তাদের হারিয়ে লাল সবুজ ইতিহাস রচনা করেছে জাতীয় স্টেডিয়ামে। যার গোলে ভারতকে হারিয়েছে বাংলাদেশ, সেই গোলের নায়ক আমাদের সঙ্গে আছেন মুরসালিন। তার কাছ থেকেই জানবো এশিয়ান কাপের প্রথম জয় এবং ভারতকে হারালাম আমরা 22 বছর পর। আপনার পা থেকে এই গোলটি এসেছে, যখন স্কোরটি হয়ে গেল তখন আসলে আপনার ফিল্ড আসলে কি ছিল, যে স্টেডিয়াম ভর্তি দর্শক তাদের সামনে গোলটাকে আসলে কিভাবে সেলিব্রেট করেছেন, মনে কি কাজ করছিল আসলে? না, আলহামদুলিল্লাহ, আমি ফার্স্টে আমি বলতে চাই, আমি ক্রেডিট দিতে চাই অল দ্য টিম মেম্বার যারা আছেন। রাকিব ভাই অনেক সুন্দর স্কোর করছেন, রাকিব ভাইকে কৃতিত্ব দিতে চাই। হামজা ভাই যারা ছিল ডিফেন্স লাইন। সব থেকে বড় ব্যাপার, আমরা ম্যাক্সিমাম ম্যাচগুলোতে আমরা লাস্ট টাইমে যে গোল কনসিড করি, সো এই ব্যাপারটা নিয়ে আমি খুবই প্রাইড ফর কোচিং স্টাফ বা সবার কাছে যে আমরা গোল কনসিড করি নাই। আমাদের ফোকাস ছিল, আমরা খুব ভালোভাবে মেন্টালি আমরা খুব স্ট্রং ছিলাম যে যেভাবে হোক আমাদের জিততে হবে। সো আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আমি হ্যাপি। আর অবশ্যই গোল এরকম একটা হাই ভোল্টেজ ম্যাচে গোল করার পর অবভিয়াসলি ইমোশনাল একটা ব্যাপার থাকে। সো ডিউরিং ম্যাচ ট্রাই করছি যে ইমোশন কন্ট্রোল করার জন্য, এবং ম্যাচ শেষে আমার চোখ দিয়ে অটোমেটিক পানি পড়তেছে। মুরসালিন, আপনি যখন গোল করলেন, ইনজুরিতে ছিলেন, লাস্ট ম্যাচ কয়েকটা ম্যাচ হচ্ছে আপনি খেলতে পারেননি, ইনজুরি থেকে ফিরলেন এবং ফেরার মতো মানে রয়্যাল কামব্যাক যেটাকে আমরা বলি, সেটাকে আসলে কিভাবে দেখবেন? ডিউরিং দ্য ইনজুরি পিরিয়ড ফুটবলারদের এসে স্কোর করা বা পারফর্ম করাটা খুবই টাফ, সেখান থেকে হচ্ছে আপনি পারফর্ম করলেন এবং দলকে জেতালেন। না, এটা আমি গ্রেটফুল কোচিং স্টাফের কাছে, কারণ তারা আমার উপর আস্থা রেখেছেন। আমি আস্থার হয়তো আমার মনে হয়েছে আমি প্রতিদান দিতে পেরেছি হয়তো। এরকম আমি কোচকে ধন্যবাদ জানাতে চাই আমাকে সুযোগ করে দেওয়ার জন্য, কারণ টাফ না, ফার্স্ট ম্যাচ আমি খেলতে পারি না, ইনজুরি ছিলাম। সো ডিসিশন নেওয়াটা টাফ, নেক্সট ম্যাচে খেলবো কি খেলবো না। সো আমি গ্রেটফুল সবার কাছে। হামজা সমিতির দলে আসার পর খেলাটা আসলে কতটা সহজ হয়ে গিয়েছে আপনাদের জন্য? না, আমরা এখন অনেক কনফিডেন্ট। আমরা হয়তো অন পেপারে আমরা হয়তো অনেক পিছানো, বাট ইন্ডিয়া তো আমাদের থেকে অন পেপার অনেক আগানো। সো আমরা এখন আমরা বলতে, আপনারা তো দেখলেনই, বা আপনারা হংকং সিঙ্গাপুরের ম্যাচেও আপনারা দেখবেন আমাদের বল কন্ট্রোল, আমাদের কি বলে আমাদের পায়ে ম্যাক্সিমাম বল থাকে। সো আমরা এখন মোর কনফিডেন্ট সবাই আসাতে। আচ্ছা, শেষ প্রশ্ন, একটু আফসোস থেকে গেল কিনা? কয়েকটা ম্যাচ আমরা ক্লোজ ছিলাম, একেবারে লাস্ট মোমেন্টে হেরে গেছি, নয়তো ড্র করেছি। এই ম্যাচগুলো যদি পজিটিভ রেজাল্ট আসতো তাহলে বাংলাদেশের পক্ষে আসলে এশিয়ান কাপ এইবার খেলার একটা মোক্ষম চান্স ছিল কিনা? না, অবশ্যই হয়তো ইন্ডিয়ার এগেনস্টে আমরা জিততে পেরেছি আলহামদুলিল্লাহ, বাট একটা তো আফসোস থেকে যায় এশিয়ান কোয়ালিফাই থেকে আমরা এখন আর নাই।
তারপরও ইনশাল্লাহ হয়তো হোপফুলি সামনে ভালো কিছু হবে। আমাদের প্রোগ্রেশন যেটা আছে যে আমরা ডে বাই ডে ইমপ্রুভ করতেছি, সো এটা হচ্ছে ইম্পর্টেন্ট যে আমরা এখন গোল করতে জানি, গোল কনসিড না করতে জানি, সো আমাদের ডে বাই ডে প্রোগ্রেশন হচ্ছে, সো এটা একটা বিগ ফ্যাক্ট। শুভকামনা থাকলো আগামীর জন্য। কথা বলছিলাম ভারত বধের নায়ক শেখ মোরসালিনের সঙ্গে। তার গোলেই 22 বছর পর বাংলাদেশ জয় তুলে নিয়েছে ব্লু টাইগারদের বিপক্ষে। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। ভারতের বিপক্ষে দারুণ জয়ের পর বাংলাদেশ দলকে 2 কোটি টাকা অর্থ পুরস্কারের ঘোষণা দিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আগামীতে এশিয়ান কাপের মূল মঞ্চে খেলবে বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা যুব ও ক্রীড়া উপদেষ্টার। এদিকে বছরের শেষ ম্যাচে জয় ফুটবলারদের আরও আত্মবিশ্বাসী করবে বলে মনে করছেন বাফুফে সভাপতি তাবিথ আওয়াল। অসাধারণ একটি গোলের মাধ্যমে বাংলাদেশ আজকে জিতেছে। 23 বছরের ভারতের সাথে না জেতার বন্ধাত্ব গুছিয়ে আজকে বাংলাদেশ জিতেছে। এর জন্য বাংলাদেশ দলকে, বাফুফেকে এবং বাংলাদেশের সকল জনগণকে আমি অভিনন্দন জানাতে চাই। আজকে বাংলাদেশের মানুষকে এই দিনটা দেখার সুযোগ করে দেওয়ার জন্য এবং অসাধারণ খেলা উপহার দেওয়ার জন্য বাংলাদেশ ফুটবল দলকে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে 2 কোটি টাকার আমরা পুরস্কার ঘোষণা করেছি। অতি দ্রুতই আমরা এফসিও কোয়ালিফাই করব এবং অদূর ভবিষ্যতে আমরা বাংলাদেশ বিশ্বকাপের মঞ্চেও বাংলাদেশকে আমরা দেখব। 22 বছর পরে একটা টিমকে হারানো, এই অপেক্ষাটা অনেক বেশি লম্বা ছিল। অ্যান্ড আমি শুকর আল্লাহর কাছে থ্যাঙ্কস জানাই যে আমার টার্মে এটা হতে পেরেছে। আগামী বছরেই র্যাঙ্কিংটাকে ভালোভাবে ইমপ্রুভ করা, একই সাথে যদি পারা যায় এএফসি কোয়ালিফায়ার্সে অ্যাটলিস্ট সেকেন্ড হওয়া আমাদের গ্রুপে। মাঠে বসে বাংলাদেশের খেলা দেখতে না পারলেও ভারতের বিপক্ষে অবিস্মরণীয় এই জয়ে নাড়া দিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে। সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে তিনি বাংলাদেশ দলের ঐক্য এবং শৃঙ্খলার প্রশংসা করেন। আলাদাভাবেই বলেছেন ম্যাচে একমাত্র গোল করা মোরসালিনের কথাও। এই জয় থেকে অনুপ্রেরণা নিয়ে সামনে বাংলাদেশ ক্রীড়াক্ষেত্রে আরও ভালো করবে বলে বিশ্বাস তারেক রহমানের। ফুটবলের সবুজ গালিচায় বাংলাদেশ বারবার হোঁচট খেয়েছে ভারতের সামনে। 1, 2 কিংবা 10 না, একটা জয়ের জন্য অপেক্ষা ছিল দীর্ঘ 22 বছর। বাড়তে থাকে হতাশা। অবশেষে হামজা, শমিত, মোরসালিনরা অবসান করল সেই অপেক্ষার, যা মনে করিয়ে দেয় রবার্ট ব্রুসকে, যুদ্ধের ময়দানে যিনি 7 বারের চেষ্টায় জয় পেয়েছিলেন ইংল্যান্ডের বিপক্ষে। বাংলাদেশের ফুটবলে নতুন দিনের সূচনা হয় হামজা, শমিতের হাত ধরে। স্বপ্ন ছিল জামালরাও দেশের ফুটবলকে নিয়ে যাবেন পরের ধাপে। সে স্বপ্ন নিয়ে এশিয়ান কাপ বাছাই শুরু করলেও বারবার পেয়ে বসে হতাশা। ড্র আর হারের বৃত্তেই ঘুরতে থাকে লাল সবুজ। অবশেষে বহুল প্রতীক্ষিত ভারতের বিপক্ষে সেই ম্যাচ। কোটি লাল সবুজ ভক্তের হৃদয় জয় করে বাংলাদেশ ভারতের বিপক্ষে পায় পরম কাঙ্ক্ষিত ফল। খেলাধুলা সার্বজনীন, দেশের কোনো জয় উদযাপন করে 16 কোটি মানুষ। বাংলাদেশ দলের এই জয় মাঠে বসে দেখতে পারেননি তারেক রহমান, তবে অবিস্মরণীয় এই জয় নাড়া দিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকেও। ভারতের বিপক্ষে জয় নিশ্চিত হতেই সামাজিক মাধ্যমে তিনি পোস্ট দিয়েছেন। সেখানে 22 বছর পর ভারতের বিপক্ষে পাওয়া জয়ে দলের প্রশংসা করেন তিনি। দলে ঐক্য ও শৃঙ্খলা থাকলে যে কোনো কিছু অর্জন সম্ভব, সেটাও উল্লেখ করেন তারেক রহমান। তার পোস্টে প্রশংসা করেন ম্যাচের একমাত্র গোলদাতা মোরসালিনের। ফুটবলাররা যুব সমাজের অনুপ্রেরণা, ক্রীড়া সংস্কৃতির দূত। এই জয় থেকে অনুপ্রেরণা নিয়ে সামনেও বাংলাদেশ ক্রীড়াক্ষেত্রে ভালো করবে বলে বিশ্বাস তারেক রহমানের। ক্রীড়াক্ষেত্রে বাংলাদেশের অর্জন আসে কালে ভদ্রে, তবে দল মতের ঊর্ধ্বে গিয়ে এই জয়গুলোই পুরো দেশকে বাঁধে এক সুতোয়। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। এদিকে ভারতকে হারানোয় বাঁধ ভাঙা উল্লাসে মেতে ওঠে জাতীয় স্টেডিয়ামের গ্যালারি। হামজা, শমিতদের প্রশংসায় ভাসিয়েছেন দর্শকরা। চলমান পরিস্থিতিতে এই জয়কে বিশেষ বলছেন সমর্থকরা। যেই বাংলাদেশ চাইছি সেই বাংলাদেশ আজকে দেখতে পাচ্ছি। হামজার গোলটা সেভ করাইছিল আমাদের জয়। হামজা লাভ ইউ এন্ড রাকিব ভাই ইজ অসাধারণ। সামনে হামজা, ডাইনে হামজা, বামে হামজা, পিছে হামজা, সব জায়গায় হামজা আর হামজা। প্রত্যেকবারের মতো এবারও অনেক সুন্দর খেলেছে। আর 22 বছর পর একটা ইন্ডিয়ার বিপক্ষে উইন, এটা তো অবিশ্বাস্য। পল্লবী যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়ার কিলিং মিশনে অংশ নেয় 6 জন। সন্ত্রাসী পাতা সোহেল, ভাগ্নে মাসুম, দর্জি মামুন, বোমা কালু, জনি ও রকুন এসেছিল 3টি বাইকে। আটক জনিকে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর এসব তথ্য পেয়েছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে আন্ডারওয়ার্ল্ডের কানেকশনও। স্বজন ও বন্ধুদের দাবি, জনপ্রিয়তা আর দলে বড় পদ পেতে পারেন এই ঈর্ষা থেকেই সন্ত্রাসীদের দিয়ে হত্যা করিয়েছে
দলেরই কেউ। এদিকে ময়নাতদন্তে তার শরীরে 18টি গুলির ক্ষত চিহ্ন পাওয়া গেছে। এই ঘটনায় পল্লবী থানায় হত্যা মামলা করেছেন কিবরিয়ার স্ত্রী। দুই হাত তুলে খুনিদের বিচার চাইছেন পল্লবী যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়ার শাশুড়ি। আমার মেয়ে কি করব, আমার দুই এতিম কি করব গো আল্লাহ। আমরা কি করব, আমাদের কিছু করার নাই। মানতে পারতেছি না, ছোট থেকে দেখছি তো আমি আমার সহ্য করতে পারতেছি। মঙ্গলবার রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে হয় কিবরিয়ার ময়নাতদন্ত। শরীরে পাওয়া যায় 18টি ক্ষতচিহ্ন। স্বজন ও বন্ধুদের অভিযোগ, এলাকায় জনপ্রিয়তার কারণে সামনে দলের বড় পদ পেতেন কিবরিয়া। এই ঈর্ষা থেকেই সন্ত্রাসীদের মাধ্যমে তাকে হত্যা করানো হয়। আমাদের সাসপেক্টে কেউ বাদও নাই, আবার কেউ ইনক্লুডও নাই। এটা দলীয় লোক হইতে পারে, দলের বাইরের লোকও হইতে পারে। মাফিয়ার সন্ত্রাসী যারা রাজনৈতিক ছত্রছায়ায় চলে 5ই আগস্টের পরে এসে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে, তাদের ইনভলভ আছে। দলীয় পদ পজিশনের স্বার্থের বিষয় আছে। এক বাক্যে সে মনে করেন নির্বাচিত হইতো, এবং এই জিনিসটাই মনে করেন কারো হয়তো চক্ষুশূল হয়ে গেছে। মরদেহে দেখতে এসে দ্রুততম সময়ে হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানান ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। ইতিমধ্যে একজনকে অ্যারেস্ট করা হয়েছে এবং বাকিরা যারা এটার সাথে জড়িত আছে তাদেরকে যাতে দ্রুত আইনের আওতায় এনে তাদেরকে অ্যারেস্ট করে যাতে তাদের বিচার কার্য সম্পন্ন করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান মোটরসাইকেলে এসে গুলি করে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া খেয়ে অটোরিকশায় ওঠে দুজন। একজন আটক হলেও অপরজন গুলি করতে করতে পালিয়ে যায়। একেবারে আমার সামনাসামনি আসার কারণে আমি চাদরটা ধরছি, এইভাবে ওর শরীরে টাচ করছি, চাদরটা আমার হাতে আয় পড়ছে, সে সুইটা ওই দিক দিয়ে দৌড়ছে, তখন ওর হাতে পিস্তল ছিল। অটোরিক্সাওয়ালারা একটা গুলি করে, তারপরে সামনে যায় আবার একটা ফাঁকা গুলি করে, পরে ওরা দৌড়াদৌড়ি করে। তদন্তকারীরা বলছে আটক জনিকে জিজ্ঞাসাবাদে নাম এসেছে চিহ্নিত সন্ত্রাসী পাতা সোহেল, ভাগ্নে মাসুম, দর্জি মামুন, বোমা কালু ও রোকনের নাম। ব্যবসায়িক, রাজনৈতিক নাকি মাদক নিয়ে দ্বন্দ্ব খতিয়ে দেখা হচ্ছে আন্ডারওয়ার্ল্ডের কানেকশনও। তার দেয়া তথ্য যে দুই একজন নাম এসেছে আমাদের কাছে, তাদের নামে অনেক মামলা এসেছে, ইলিগাল অ্যাক্টিভিটিজের সাথে জড়িত আছে। শীর্ষ সন্ত্রাসীর কানেকশন আছে কি নাই বিষয়টা আমরা আরো খতিয়ে দেখলে বুঝতে পারবো। সোমবার সন্ধ্যায় মিরপুর 12 নম্বরের সি ব্লকে একটি দোকানে ঢুকে গুলি করে হত্যা করা হয় গোলাম কিবরিয়াকে। এর আগে 2014 সালেও কিবরিয়াকে গুলি করে হত্যা চেষ্টা হয়েছিল বলে জানান স্বজনরা। রাজধানীর পল্লবীর এই হার্ডওয়্যারের দোকানে সোমবার সন্ধ্যায় গুলি করে নির্মমভাবে হত্যা করা হয় যুবদল নেতা গোলাম কিবরিয়াকে। হত্যার পর কেউ বলছে তার জনপ্রিয়তা, আবার কেউ বলছে রাজনৈতিক কন্দল, আবার কেউ বলছে শীর্ষ সন্ত্রাসীদের সাথে যোগসাজশ। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদে বেশ কিছু নাম এসেছে। তাদের গ্রেপ্তার করা গেলেই সুরা হবে এই হত্যার। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। সরকারি প্রাথমিক শিক্ষকদের বেতন 13তম গ্রেড থেকে 11তম গ্রেডে দিতে অর্থ বিভাগে চিঠি দেওয়া হয়েছে বলে জানান উপদেষ্টা অধ্যাপক ডক্টর বিধান রঞ্জন রায়। মঙ্গলবার বিকেলে সচিবালয়ের সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রাথমিক শিক্ষকদের সংগঠনগুলোর মধ্যে 9টি সংগঠন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে সন্তুষ্ট হয়েছেন, তবে ভূঁইফোড় 4 সংগঠনের সদস্যরা আন্দোলন করেছে। তারা শিক্ষকদের ভুল বুঝিয়ে অযৌক্তিক আন্দোলনের ডাক দিয়ে ভোগান্তিতে ফেলেছেন বলেও মন্তব্য করেন উপদেষ্টা। আন্দোলনের সময় শিক্ষকের মৃত্যুতে দুঃখ প্রকাশ করে তার পরিবারের পাশে থাকার কথা জানান তিনি। গানের শিক্ষক নিয়োগ এই সরকারের আমলে না হলেও পরবর্তী সরকার পদক্ষেপ নেবে বলে আশা প্রকাশ করেন তিনি। সহকারী শিক্ষকরা তারা 13 গ্রেডে বেতন পাচ্ছেন, তারা যেন 11 গ্রেড পান সেই জন্য আমরা অর্থ মন্ত্রণালয়ে লিখেছি। ওনারা রেফার করেছেন আমাদের বেতন কমিশনে। আমরা ক্যাবিনেট যে আমাদের আছে এই ডিভিশন আছে, সেখানে আমরা তদবির করেছি যেন ওনারা আমাদের ফেভারে বলেন। আমি উপদেষ্টাদের তদবির করছি, ওনারা ফেভারে বলেন। আমি নিজে ওইখানে গেছি, এই কি বলে পে কমিশনে। আমি গিয়ে ওনাদের আমি কনভিন্স করার চেষ্টা করেছি, যুক্তিগুলো দেওয়ার চেষ্টা করেছি কেন 11তম গ্রেড প্রাপ্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করে 7 কলেজের সমন্বয়ে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের নামে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তুতির অংশ হিসেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ 2025-এর খসড়া প্রণয়ন করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে পাঠানো হয়েছে। এছাড়া সময়মতো পরীক্ষা ও ফল প্রকাশে 7 কলেজের শিক্ষার্থীদের যৌক্তিক চাহিদা সামনে রেখে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ব্রাকসুর নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী 29 ডিসেম্বর হবে ভোট গ্রহণ। মঙ্গলবার রাতে তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহজামান। তফসিল অনুযায়ী 22 নভেম্বর খসড়া ও 26 নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। নির্বাচনের প্রার্থীদের জন্য 27 নভেম্বর থেকে 1 ডিসেম্বর মনোনয়নপত্র গ্রহণ এবং 2 ও 3 ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের তারিখ নির্ধারণ করা হয়েছে। এছাড়াও 10 ডিসেম্বর প্রার্থীদের ডোপ টেস্ট ও 13 ডিসেম্বর হবে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ। নেই ল্যাব বা মাল্টিমিডিয়া সংক্রান্ত সেবা, একযুগেও প্রকাশ হয়নি সাময়িকী। তবুও 2 খাতে কোটি কোটি টাকা আদায় করছে রাজধানীর মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ। খোদ সরকারি তদন্তে উঠে এসেছে এমন তথ্য। আর কলেজ সরকারিকরণের নির্দেশনা জারি হলেও বেশি বেতন নেওয়া অব্যাহত রাখতে প্রক্রিয়া আটকে রেখেছেন সিদ্ধেশ্বরী গার্লস কলেজের শিক্ষকদের একাংশ। দুর্নীতি রোধে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন ফি আদায়ের বিষয়টি সরকারকে মনিটরিংয়ের পরামর্শ টিআইবির। শাকির আহমেদের রিপোর্ট। রাজধানীর মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ বেশ কয়েকবার দেশসেরা প্রতিষ্ঠানের স্বীকৃতি পাওয়া 30,000 শিক্ষার্থীর এই প্রতিষ্ঠানে বছরের শুরুতে ভর্তির জন্য নেওয়া হয় 8,000 টাকা। রসিদ দিলেও তাতে উল্লেখ নেই কোনো খাত। তাই বছরের পর বছর অন্ধকারে অভিভাবকরা। কোন খাতে এই টাকাটা যায় সেটা কখনো গার্ডিয়ান জানে না। এগুলা কি জন্য নেয়, কি করে, আমরা এগুলা কিছুই জানি না। পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের তদন্তে উঠে এসেছে জনপ্রতি 150 টাকা আদায় করা হয় বার্ষিক সাময়িকীর জন্য। বেতনের সঙ্গে প্রতি মাসে আইসিটি ও মাল্টিমিডিয়া ফি বাবদ 150 টাকা আদায় করা হয়। বছরে এই 2 খাতে কোটি কোটি টাকা আদায় করা হলেও 13 বছর ধরে প্রকাশ হয়নি কোনো সাময়িকী। ম্যাগাজিন বা স্মরণিকা পাইনি, তবে মাঝে শুনেছিলাম বাচ্চাদের কাছ থেকে কিছু লেখা নেওয়া হয়েছে। সহকারী প্রধান শিক্ষক বলছেন 13 বছরের অচলায়তন ভেঙে আগামী বছর থেকে প্রকাশ করা হবে স্মরণিকা। এ ব্যাপারে আলোচনাও হয়েছে এবং সম্পাদক ঠিক করা হচ্ছে কি নিয়ে এই কাজটি করবেন। নতুন বছর আসলে এইগুলি হবে আর কি। এবার যেতে চাই রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজে। নির্দেশনা জারির 6 বছরেও সরকারি না হওয়ায় শুধু বেতন বাবদেই শিক্ষার্থীদের দিতে হচ্ছে 1200 টাকা। আমাদের যেখানে 25 টাকা বেতনে পড়ার কথা সেখানে আমরা এখন 1200 টাকা বেতনে পড়ছি। শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম মেম্বার প্রয়াত মতিয়া চৌধুরীর ঘনিষ্ঠ ইমরান হুসাইন ও দলটির সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর ঘনিষ্ঠ সাদেকিন রহমান ভূঁইয়া সহ শিক্ষকদের একটি অংশ আটকে রেখেছেন সরকারিকরণ প্রক্রিয়া। কিছু সংখ্যক শিক্ষকরাই এটার পিছনে কলকাঠি নাড়তেছে যাতে এটা সরকারিকরণ না হয়। সরকারিকরণের নির্দেশনা জারির পর 2019 সালের নভেম্বর থেকে সব পদোন্নতি স্থগিত রাখার কথা থাকলেও বিগত সরকারের আমলে 2021 সাল থেকে 2022 সাল পর্যন্ত রাজনৈতিক ক্ষমতা দেখিয়ে পদোন্নতি নিয়েছেন 7 জন শিক্ষক। 2019 সালের 17 অক্টোবর থেকে দৈনন্দিন ব্যয়ের বাইরে নগদ ও ব্যাংকে সংরক্ষিত অর্থ থেকে ব্যয়ের ওপর নিষেধাজ্ঞা থাকলেও আগের পদোন্নতি দেখিয়ে 2020 সাল থেকে 6 জন শিক্ষক প্রায় 43 লাখ টাকার অতিরিক্ত আর্থিক সুবিধা নিয়েছেন। টিআইবি বলছে শিক্ষা প্রতিষ্ঠানে নানা অনিয়ম কঠোরভাবে মনিটরিং এর পাশাপাশি দুর্নীতি রোধে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। এই ধরনের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে একটা জবাবদিহিতা স্বচ্ছতার আওতায় আনার জন্য একটা সুনির্দিষ্ট মানদণ্ড নির্ধারণ করে সেগুলো কমপ্লায়েন্সে বা মান্য করার বাধ্যবাধকতা তৈরি করা। এদিকে বিগত সরকারের আমলে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনায় যে দুর্নীতি হয়েছে তা রোধে যথাযথ প্রক্রিয়ায় মনিটরিং এর কথা বলছে বর্তমান প্রশাসন ও পরিচালনা পর্ষদ। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। দুর্নীতির মামলায় নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের 1360 কোটি টাকা সম্পদ জব্দ করেছে দুদক।
সংস্থাটির আবেদনের 3 ধাপে দেশে বিদেশে এসব সম্পদ জব্দের আদেশ দেন আদালত। এদিন বিমা উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেন এবং তার স্ত্রীর বিরুদ্ধে 14.5 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে সংস্থাটি। আর সাবেক মন্ত্রী মহিউদ্দিন খান আলমগীরের 6.5 কোটি টাকার সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত। লজ্জাস্কর আমাদের জন্য পতিত আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী ব্যবসায়ী অভিযোগে দুদকের জালে ফাঁসেন নাসা গ্রুপ ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার। তার বিরুদ্ধে চলতি বছরের ফেব্রুয়ারিতে 781 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে সংস্থাটি। মঙ্গলবার নাসা গ্রুপের চেয়ারম্যানের আরও 182 কোটি টাকার স্থাবর অস্থাবর সম্পদ জব্দের আদেশ দেন আদালত। এ নিয়ে দুদকের আবেদনে 3 ধাপে যুক্তরাজ্য রাজধানীতে একাধিক প্লট ফ্ল্যাট ও কোম্পানির শেয়ার মিলিয়ে 1360 কোটি টাকার সম্পদ জব্দের আদেশ দেন আদালত। সাবেক চেয়ারম্যান নাসা গ্রুপ এবং সাবেক চেয়ারম্যান এক্সিম ব্যাংক ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ব্যাংক তার বিরুদ্ধে রুজুকৃত মামলায় তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে তার স্থাবর অস্থাবর সম্পদ ক্রোক ও ফ্রিজ করার আদেশ জারি হয়েছে। এদিকে 14.5 কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বিমা উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান এম মোশাররফ হোসেন ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। বুক দখলে রাখার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিন এনবিআর সদস্য একেএম বদিউল আলমের দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছে দুদক। আর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীরের 6.5 কোটি টাকার সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। সম্মিলিত ইসলামী ব্যাংকের পর্ষদে সরকারি কর্মকর্তাদের রাখা হচ্ছে কৌশলগত কারণে, এমনটা জানিয়ে বাংলাদেশ ব্যাংক বলছে রেজুলেশন অনুযায়ী শিগগিরই সরকারি বেসরকারি ও স্বতন্ত্র অভিজ্ঞ সদস্য নিয়ে গঠন করা হবে নতুন পর্ষদ। এতে 5 ব্যাংকের আমানতকারীদের ভোগান্তি দ্রুত কাটবে বলে আশা সংশ্লিষ্টদের। 5টি আর্থিকভাবে বিপর্যস্ত শরিয়া ভিত্তিক ব্যাংক একীভূত করতে গত 9 নভেম্বর কার্যক্রম পরিচালনার জন্য সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রাথমিক অনুমোদন দেয় বাংলাদেশ ব্যাংক। একই সাথে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারককে চেয়ারম্যান করে 7 সদস্যের পরিচালনা পর্ষদ করে মন্ত্রণালয়। এতে অর্থ বিভাগের সচিব, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব সহ যাদের নিয়োগ দেওয়া হয় তাদের কারণেই ব্যাংক পরিচালনায় অভিজ্ঞতা। এমন পর্যায়ে প্রশ্ন ওঠে, দুর্বল ব্যাংকের কবল থেকে আমানতকারীদের উদ্ধারে অনভিজ্ঞদের দিয়ে শুরু করা নতুন ব্যাংকটি কতটা ফলপ্রসূ হবে? এমন প্রশ্নে বাংলাদেশ ব্যাংক জানায়, শুরুতে সম্মিলিত ইসলামী ব্যাংকের পর্ষদে সরকারি কর্মকর্তাদের রাখা হয়েছে কৌশলগত কারণে। প্রাথমিকভাবে যেহেতু একটা আবেদন করতে হবে বাংলাদেশ ব্যাংকের কাছে তড়িৎ, এই কারণে তারা তাৎক্ষণিকভাবে মন্ত্রণালয়ের লোকদেরকে দিয়ে এই কমিটি গঠন করে পাঠিয়েছে। মুখপাত্র জানান, ব্যাংক রেজুলেশন অনুযায়ী শিগগিরই সরকারি, বেসরকারি ও স্বতন্ত্র অভিজ্ঞ সদস্যদের নিয়ে গঠন করা হবে নতুন পর্ষদ। অচিরেই আপনারা দেখবেন পর্ষদে একটা ভারসাম্য আছে এবং এই ব্যাংকটি অভিজ্ঞ প্রাইভেট এবং পাবলিক সেক্টর লোকের সমন্বয়ে একটা অভিজ্ঞ পর্ষদ দ্বারা সুশাসিত হবে এবং ঘুরে দাঁড়াবে। এদিকে আরজিএসসি থেকে নতুন ব্যাংকের নামের ছাড়পত্র হলে বরাদ্দ করা অর্থ সেই ব্যাংকে জমা হবে। এতে আমানতকারীদের ভোগান্তি দ্রুতই কাটবে বলে আশ্বস্ত করেছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। কলকারখানার ন্যূনতম 20 জন শ্রমিকের সম্মতিতে ট্রেড ইউনিয়ন করার বিধান রেখে শ্রম আইন সংশোধন করে গেজেট প্রকাশ করেছে সরকার। বাংলাদেশ শ্রম আইন সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়ার নীতিগত এবং চূড়ান্ত অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। অধ্যাদেশে শ্রমিকদের কালো তালিকা প্রথা অবৈধ ঘোষণা করা হয়েছে। যৌন হয়রানির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং নারী শ্রমিকদের মাতৃত্বকালীন সুবিধা বাড়ানো হয়েছে। একই কাজের জন্য নারী ও পুরুষ শ্রমিকের বেতন বৈষম্য থাকছে না। এছাড়া কর্মস্থলে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও চিকিৎসার জন্য তহবিল গঠনের বিধান আনা হয়েছে। বর্তমান শ্রম আইন অনুযায়ী কোনো কারখানায় 20% শ্রমিকের সম্মতিতে ট্রেড ইউনিয়ন গঠন করা যায়। বিদ্যুৎ জ্বালানি খাতে দুর্নীতির সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনা ও পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে কার্যকর ব্যবস্থার দাবি জানিয়েছে বাংলাদেশ প্রতিবেশ ও উন্নয়ন বিষয়ক কর্মজোট BWGED। মঙ্গলবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
জ্বালানি খাতে ন্যায্য রূপান্তরে রাজনৈতিক দলগুলোর অঙ্গীকার নিশ্চিতে 12 দফা নাগরিক ইশতেহার তুলে ধরেন জোটের নেতারা। নবায়নযোগ্য জ্বালানিতে জোর দেওয়ার দাবি জানিয়ে বলা হয়, নতুন করে আর কোনো কয়লা, গ্যাস ও তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের অনুমোদন দেওয়া যাবে না। 2041 সালের মধ্যে 40% ও 2050 সালের মধ্যে 100% নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার নিশ্চিত করতে হবে। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক অভিঘাত মোকাবেলা, অর্থনৈতিক উন্নয়ন ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে জাতীয় জ্বালানি নীতি প্রণয়নের দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। বিদ্যুৎ ও জ্বালানি খাতের সম্ভাব্য দুর্নীতি প্রতিরোধের জন্য পাবলিক প্রকিউরমেন্ট আইন ও বিধিমালায় পরিমার্জন করে সকল ধরনের বিদ্যুৎ ক্রয় চুক্তি তথ্য অধিকার আইনের আওতায় উন্মুক্ত করতে হবে। দুর্নীতির সঙ্গে জড়িত প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে এবং বিদ্যুৎ খাত থেকে পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনতে হবে। দেখছেন প্রবাসের সময়। দেশের বাইরের খবর। মার্কিন বাণিজ্যে $1 ট্রিলিয়ন বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। স্থানীয় সময় বুধবার হোয়াইট হাউসে পৌঁছেছেন সৌদি যুবরাজ। 3টি F-ফাইটার জেট ও 15টি F-15 জেটের প্রদর্শনী দিয়ে তাকে রাজকীয় অভ্যর্থনা দেন ট্রাম্প। ওভাল অফিসের বৈঠকে যুবরাজ নিজে থেকেই মার্কিন বাণিজ্যে বিনিয়োগের পরিমাণ 600 বিলিয়ন থেকে 1 ট্রিলিয়নে উন্নীত করার কথা জানান। সালমানের এমন ঘোষণায় সন্তুষ্টি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকে সৌদি আরবকে বিশ্বস্ত বন্ধু হিসেবে আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এই বৈঠকের পর দুই দেশের সম্পর্কের নতুন এক অধ্যায় শুরু হবে বলে আশ্বস্ত করেছেন সালমান। তিনি আরও জানান, ফিলিস্তিন ইস্যুতে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান হলেই কেবল আব্রাহাম চুক্তিতে যোগ দেবে রিয়াদ। বাংলাদেশের সংস্কৃতি এবং ঐতিহ্য নতুন প্রজন্ম এবং বিদেশিদের মাঝে ছড়িয়ে দিতে ইতালিতে আয়োজন করা হয়েছে পিঠা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে খুশি মেলার আয়োজকরা। ইতালি থেকে বিস্তারিত মাকসুদ রহমানের তথ্যচিত্রের রিপোর্ট। উত্তর পূর্ব ইতালিতে অবস্থিত জুয়েলারি শিল্পের বিশ্ববিখ্যাত শহর ভিসেন্সা। কর্মসংস্থান ও পারিবারিক কারণে এখানে বসবাস করেন প্রায় 10,000 প্রবাসী বাংলাদেশি। স্থানীয় সময় রোববার সাপ্তাহিক ছুটির দিনে শহরের বিশাল হলরুমে আয়োজন করা হয় বাংলাদেশের ঐতিহ্যবাহী পিঠা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রবাসী উৎসবমুখর পরিবেশে বার্ষিক এই পিঠা মেলায় অংশগ্রহণ করেন শত শত মানুষ। প্রবাসী দেশীয় সংস্কৃতি এবং ঐতিহ্য নতুন প্রজন্মের পাশাপাশি বিদেশিদের মাঝে তুলে ধরার মাধ্যমে সামাজিক ও রাজনৈতিক বন্ধন আরও শক্তিশালী হবে বলে মনে করেন আয়োজকরা। এমন জাঁকজমকপূর্ণ বর্ণিল আয়োজনে উপস্থিত হতে পেরে খুশি সবাই। আসলে একটা বাঙালির মিলন মেলা বলতে গেলে আজ এখানে হয়েছে। তো অনেক অনেক ধন্যবাদ যারা এই উদ্যোগটা নিয়েছেন। আপনারা যারা সবাই অংশগ্রহণ করেছেন তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। একই সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিবেশনাও মুগ্ধ করেছে উপস্থিত সবাইকে। তবে নারীদের নিপুণ হাতের নানা রকমের বৈচিত্র্যময় সুস্বাদু পিঠা প্রশংসা কুড়িয়েছে সবার। অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ জানান বাংলাদেশ কমিউনিটি ভিসেন্সার নেতৃবৃন্দ। প্রবাসী দেশীয় ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্ম এবং বিদেশিদের মাঝে তুলে ধরতে পেরে খুশি আয়োজকরাও। ভবিষ্যতে এ ধরনের সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন ধারাবাহিকভাবে অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা। সময় সংবাদ, ইতালি।